আমার চুল কাটাতে গিয়েছিলাম পাড়ার সেলুনে। হেয়ার ড্রেসার আমাকে নতুন হেয়ার স্টাইল দিতে চাইল। ছেলে আমার সাথে এসেছিল। হেয়ার ড্রেসার ছেলেকে জিজ্ঞেস করল, স্যার, আপনার ওয়াইফের জন্য কোনো স্টাইল পছন্দ? ছেলে আমার চুলে হাত বুলিয়ে বলল, যা তাকে আরও সুন্দর করবে। আমি আয়না ছেলের প্রতিবিম্ব দেখতে পেলাম। চুল কাটা শেষে বিল পেমেন্ট করার সময় হেয়ার ড্রেসার বলল, আপনার স্ত্রী খুব সুন্দর লাগছে। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন সংশোধন করলি না? সে বলল, কারণ আমি চাই তুমি সত্যিই আমার স্ত্রী হও। গাড়ির আয়নায় আমার নতুন চুলের স্টাইল দেখে নিজেকে অন্যরকম লাগছিল। ছেলে ড্রাইভিং করতে করতে বলল, মা, তুমি অসাধারণ লাগছ। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। সেলুনের আয়নায় দেখা সেই প্রতিবিম্ব আমার চোখে ভাসতে লাগল। আমি কি সত্যিই তার স্ত্রী হতে পারি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কল্যাণী গুপ্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল গুপ্ত, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রোহিত আর সৃষ্টি। রোহিত 18 বছর বয়সী, কলেজে পড়ে। সৃষ্টি 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের সেই ঘটনার পর থেকে আমার মনটা অদ্ভুত রকমের অস্থির হয়ে গেছে। রোহিতের সেই কথাগুলো বারবার মনে পড়ছে। আমি জানি এটা স্বাভাবিক নয়, কিন্তু মনের গভীরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। পরদিন সকালে রাহুল অফিসে গেল। সৃষ্টিকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরে এলাম। রোহিত তখনও ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে গেলাম। হঠাৎ করে পেছন থেকে কেউ আমার কোমরে হাত রাখল। চমকে ফিরে তাকিয়ে দেখি রোহিত। তার চোখে একটা অদ্ভুত ভাব। মা, তুমি কি গতকালের কথা ভেবেছ? আমি কিছুটা ঘাবড়ে গেলাম। কি কথা? আমি তো বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তুমি কি ভেবে দেখেছ? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রোহিত, তুমি কি বলছ? আমি তোমার মা গু। শুধু একবার ভাবো তো মা, আমরা যদি একটা নতুন জীবন শুরু করি। এমন সময় হঠাৎ করে দরজার বেল বেজে উঠল। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দরজা খুলে দেখি আমাদের পাশের বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা দিদি। দিদি, একটু চিনি দরকার। বাড়িতে শেষ হয়ে গেছে ঘি। অবশ্যই, এসো। প্রিয়াঙ্কা দিদি ভিতরে ঢুকল। রোহিতকে দেখে বলল, ও রোহিত, কেমন আছিস? ভালো আছি দিদি গু। আমি রান্নাঘর থেকে চিনি নিয়ে এলাম। প্রিয়াঙ্কা দিদি হঠাৎ বলল, দিদি, তুমি আজ অন্যরকম লাগছ। কিছু একটা আলাদা ব্যাপার আছে নাকি? আমি হেসে বললাম, না তো, তেমন কিছু না ঘি। না মানে, তোমার চুলের স্টাইল আর সাজসজ্জা দেখে মনে হচ্ছে নতুন কোনো ব্যাপার আছে গু। রোহিত এগিয়ে এসে বলল, দিদি, আমার মা সবসময় সুন্দর, তবে আজ একটু বেশিই সুন্দর লাগছে গি। প্রিয়াঙ্কা দিদি অবাক হয়ে বলল, বাহ, ছেলে তো মায়ের খুব প্রশংসা করে কি? হ্যাঁ দিদি, আমার মাকে আমি খুব ভালোবাসি। এত বেশি যে মাঝে মাঝে মনে হয় আমি তাকে বিয়ে করে ফেলি। প্রিয়াঙ্কা দিদি হেসে বলল, ছেলেরা সবসময় মায়ের পাগল থাকে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি রোহিতের কথার অর্থ ভিন্ন। প্রিয়াঙ্কা দিদি চলে যাওয়ার পর আমি রোহিতকে বললাম, রোহিত, তুমি যা ভাবছ সেটা ঠিক না গু। কেন মা? আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু আমি তোমার মা। এটা সম্ভব না গি। মা, তুমি একবার ভেবে দেখো না, বাবা তোমার সাথে কতটা ভালো ব্যবহার করে। আমি তোমাকে অনেক বেশি খুশি রাখতে পারব গু। আমার মাথা ঘুরছিল। এই কথোপকথন কোথায় গিয়ে ঠেকবে আমি জানি না। রোহিত, তুমি এখন তোমার রুমে যাও। আমার একটু কাজ আছে গি। রোহিত মুখ ভার করে তার রুমে চলে গেল। আমি বাইরে বেরিয়ে একটু হাঁটতে গেলাম। মাথাটা একটু ঠান্ডা করতে চাইছিলাম। হাঁটতে হাঁটতে পার্কে গিয়ে একটা বেঞ্চে বসলাম। এমন সময় আমার মোবাইল বাজল। রাহুলের ফোন। হ্যালো কল্যাণী, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো। শোনো, আজ একটু দেরি করে বাড়ি ফিরব। অফিসে একটা জরুরি মিটিং আছে গি। ঠিক আছে গি। ফোন রেখে দিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। ফিরে তাকিয়ে দেখি এক অচেনা লোক। আপনি কি কল্যাণী দেবী? জি হ্যাঁ, আপনি কে? আমার নাম বিকাশ।
আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর গু। আমার বুক ধক করে উঠল। কি ব্যাপার? আপনার স্বামী রাহুল বাবু আমাকে কিছু তথ্য সংগ্রহের জন্য নিযোগ দিয়েছেন গু। কি তথ্য? আসলে আপনার ছেলে রোহিত নিয়ে তার একটু সন্দেহ আছে গি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। কি ধরনের সন্দেহ? উনি বলেছেন রোহিত আপনার সাথে একটু বেশিই সময় কাটাচ্ছে। আর আপনার ব্যবহারও একটু পরিবর্তন হয়েছে গি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আপনি কি করতে চান? আমি শুধু কয়েকদিন আপনাদের পরিবারের উপর নজর রাখতে চাই। কোনো সমস্যা হলে রাহুল বাবুকে জানাবো। আমি উঠে দাঁড়ালাম। আমি বাড়ি যেতে চাই। অবশ্যই, আপনি যান। বাড়িতে ফিরে দেখি রোহিত বসার ঘরে টিভি দেখছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা, তুমি কোথায় গিয়েছিলে? অনেক খোঁজাখুঁজি করেছি গু। একটু বাইরে গিয়েছিলাম ঘে। মা, তুমি কি রাগ করেছ? আমি মাথা নেড়ে বললাম, না গি। তাহলে আমার কাছে এসো। আমি তার কাছে গেলাম। সে হঠাৎ আমার হাত ধরল। মা, আমি যা বলেছি সেটা নিয়ে ভেবো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এমন সময় দরজার শব্দ হল। সৃষ্টি স্কুল থেকে ফিরেছে। মা, আমি ফিরে এসেছি গু। রোহিত তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। সৃষ্টি ভিতরে এসে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে গু। আচ্ছা বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো। আমি খাবার দিচ্ছি গু। সৃষ্টি তার রুমে চলে গেল। রোহিত আমার দিকে তাকিয়ে বলল, মা, আমরা পরে কথা বলবো। সন্ধেবেলা রাহুল বাড়ি ফিরল। ডিনার টেবিলে বসে আমরা সবাই খাচ্ছিলাম। রাহুল হঠাৎ বলল, কল্যাণী, তুমি আজকাল একটু অন্যরকম লাগছ গু। আমি অবাক হয়ে বললাম, কেন? কি রকম? মানে, তোমার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করছি গু। রোহিত বলল, বাবা, মায়ের মধ্যে কোনো পরিবর্তন নেই। উনি সবসময়ের মতোই আছেন গে। তুমি কি করে বুঝবে? তুমি তো সবসময় কলেজে থাকো গু। না বাবা, আমি মায়ের সাথে অনেক সময় কাটাই। আমি জানি উনি কেমন গু। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, কল্যাণী, তুমি কি কিছু লুকাচ্ছ? আমার গলা শুকিয়ে গেল। না, আমি কিছু লুকাচ্ছি না গি। সৃষ্টি বলল, বাবা, মা কেন কিছু লুকাবে? উনি তো আমাদের সব কিছু বলেন গু। রোহিত বলল, ঠিক। মা আমাদের কাছ থেকে কিছু লুকান না গি। খাওয়া শেষ হওয়ার পর রাহুল আমাকে একান্তে ডাকল। কল্যাণী, আমি তোমার সাথে কথা বলতে চাই। বলো। তুমি আর রোহিত একসাথে অনেক বেশি সময় কাটাচ্ছ গু। তাতে সমস্যা কি? ও তো আমার ছেলে গি। কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে কিছু একটা পরিবর্তন হয়েছে গি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, তুমি কি বলতে চাইছ? আমি বলতে চাইছি যে তোমাদের আচরণ একটু অস্বাভাবিক লাগছে গি। রাহুল, তুমি কি বলছো বুঝতে পারছ? আমি শুধু বলছি যে আমার সন্দেহ হচ্ছে গি। আমার মাথায় বজ্রপাত হল। রাহুল কি সত্যিই কিছু বুঝতে পেরেছে? তুমি কি ধরনের সন্দেহ করছ? আমি সরাসরি কিছু বলতে চাই না। কিন্তু আমি একজন ব্যক্তিকে নিযোগ দিয়েছি গু। আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কাকে? একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। সে আমাদের উপর নজর রাখবে। আমি বুঝে গেলাম বিকাশের পরিচয়। রাহুল সত্যিই আমাদের উপর সন্দেহ করছে। রাহুল, তুমি এটা কেন করলে? কারণ আমার পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না কোনো সমস্যা হোক গি। রাতে শুতে যাওয়ার সময় আমার মন খুবই অস্থির ছিল। রাহুল ঘুমিয়ে পড়ার পর আমি বাথরুমে গেলাম। হঠাৎ শুনলাম দরজায় টোকা পড়ছে। দরজা খুলে দেখি রোহিত। মা, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। এখন নয় রোহিত। তোমার বাবা ঘুমিয়ে আছে গি। মা, বাবা আমাদের উপর সন্দেহ করছে। আমি জানি। আমার সারা শরীর কাঁপতে লাগল। তুমি কি করে জানলে? আমি শুনেছি তোমাদের কথাবার্তা। উনি একজন গোয়েন্দা নিযোগ দিয়েছেন গু। তাহলে আমাদের খুব সাবধান থাকতে হবে। না মা, আমার আরও ভালো প্ল্যান আছে গু। কি প্ল্যান? আমরা বাবাকে বলে দেব যে আমাদের মধ্যে কিছুই নেই। আর তারপর আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি। আমি হতবাক হয়ে গেলাম। রোহিত, তুমি কি বলছ? মা, তুমি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না। সত্যি বলতে, আমার মনের গভীরে রোহিতের প্রতি একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল।
রোহিত, এটা ঠিক না গি। মা, শুধু একবার আমার কথা শোনো। আমরা কি একসাথে খুশি হতে পারি না? এমন সময় হঠাৎ রাহুলের ডাকার শব্দ শুনলাম। কল্যাণী, তুমি কোথায়? আমি তাড়াতাড়ি রোহিতকে তার রুমে চলে যেতে বললাম। নিজে বেডরুমে ফিরে গেলাম। তুমি কোথায় গিয়েছিলে? বাথরুমে। এত সময় লাগলো কেন? পেট খারাপ ছিল। রাহুল আর কিছু বলল না। কিন্তু আমি বুঝতে পারলাম সে সন্দেহ করছে। পরের দিন সকালে রাহুল অফিস চলে গেল। সৃষ্টিও স্কুল চলে গেল। বাড়িতে আমি আর রোহিত। রোহিত এসে বলল, মা, আমরা কি গতকালের কথা নিয়ে আলোচনা করি? আমি দীর্ঘশ্বাস ফেললাম। রোহিত, আমি তোমাকে বোঝাতে চাইছি যে এটা ঠিক না গি। কিন্তু মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার মনে হয় তুমিও আমাকে ভালোবাসো গু। আমি চুপ করে রইলাম। কারণ তার কথায় সত্যতা ছিল। মা, তুমি কিছু বলো না কেন? আমি কি বলবো রোহিত? এটা তো সম্ভব না গি। কেন সম্ভব না? আমরা দুজনেই তো সাবালক। কারণ আমি তোমার মা। আর তুমি আমার ছেলে গু। কিন্তু রক্তের সম্পর্ক ছাড়া আমরা কি অন্য কোনো সম্পর্ক রাখতে পারি না? এই কথা শুনে আমার মন কেমন যেন করল। সত্যি বলতে আমার মনের একটা অংশ রোহিতের কথায় সায় দিচ্ছিল। রোহিত, আমাদের এই কথাবার্তা বন্ধ করতে হবে গি। কেন মা? আমরা কি একসাথে একটা নতুন জীবন শুরু করতে পারি না? এমন সময় দরজার বেল বেজে উঠল। আমি দেখলাম বিকাশ দাঁড়িয়ে আছে। দরজা খুলে বললাম, আপনি কেন এসেছেন? আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। কি ধরনের প্রশ্ন? আপনার ছেলে রোহিত আপনার সাথে কি ধরনের সম্পর্ক রাখে? আমার বুক ধক করে উঠল। মানে? আমি কয়েকদিন ধরে আপনাদের পর্যবেক্ষণ করছি। আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কে কিছু একটা অস্বাভাবিকতা আছে গি। রোহিত এগিয়ে এসে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আপনাদের আচরণ স্বাভাবিক মাছেলের সম্পর্কের মতো মনে হচ্ছে না গি। আমি ভয় পেয়ে গেলাম। আপনি কি প্রমাণ চান? আমি চাই আপনারা সত্য কথা বলুন। আপনাদের মধ্যে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে? রোহিত রেগে গিয়ে বলল, আপনার এই ধরনের প্রশ্ন করার অধিকার কি? আমার অধিকার আছে। কারণ আপনাদের পারিবারিক শান্তি রক্ষার জন্য আপনাদের বাবা আমাকে নিযোগ দিয়েছেন গি। আমি বুঝলাম পরিস্থিতি খারাপ হচ্ছে। বললাম, আমাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক নেই গি। তাহলে আপনারা এত বেশি সময় একসাথে কাটান কেন? রোহিত বলল, আমি আমার মায়ের সাথে সময় কাটাই কারণ আমি তাকে ভালোবাসি। এতে আপত্তি কোথায়? আপত্তি সেখানে যে আপনাদের ভালোবাসাটা একটু বেশি গভীর মনে হচ্ছে গি। আমি আর সহ্য করতে পারলাম না। বললাম, আপনি দয়া করে চলে যান। বিকাশ বলল, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি এই ব্যাপারে রাহুল বাবুকে জানাব গো। সে চলে যাওয়ার পর রোহিত বলল, মা, এবার আমাদের খুব সাবধান হতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি গু। মা, আমরা কি পালিয়ে যেতে পারি? আমি অবাক হয়ে তাকালাম। পালিয়ে যেতে? কোথায়? যে কোনো জায়গায়। যেখানে আমরা একসাথে থাকতে পারি। রোহিত, তুমি কি পাগল হয়ে গেছ? না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমার মাথা ঘুরছিল। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রোহিত, আমাদের এই সব বন্ধ করতে হবে। তোমার বাবা জানতে পারলে কি হবে ভেবেছ? মা, বাবা যদি জানতে পারে তাহলে আমরা তার কাছে সব সত্য বলে দেব। কি সত্য? যে আমরা একে অপরকে ভালোবাসি। এমন সময় আমার মোবাইল বাজল। রাহুলের ফোন। হ্যালো। কল্যাণী, বিকাশ আমাকে ফোন দিয়েছে। সে বলছে তোমাদের আচরণ সন্দেহজনক। আমার হাত কাঁপতে লাগল। কি বলেছে সে? সে বলেছে তুমি আর রোহিত একসাথে অনেক বেশি সময় কাটাও। আর তোমাদের কথাবার্তা অস্বাভাবিক। রাহুল, তুমি তার কথা বিশ্বাস করছ? আমি জানি না কি বিশ্বাস করব। কিন্তু আমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি। ফোন কেটে গেল। আমি রোহিতের দিকে তাকালাম। তোমার বাবা আসছে। সে সন্দেহ করছে। রোহিত বলল, মা, আমাদের কি করা উচিত? আমি জানি না। মা, আমরা যদি সব কথা বলে দেই? তুমি কি বুঝতে পারছ না? তোমার বাবা আমাদের ছেড়ে চলে যাবে। আর সৃষ্টিকে নিয়ে যাবে। তাহলে আমরা অন্য কোনো উপায় বের করি। 1 ঘণ্টা পর রাহুল বাড়িতে ফিরল। তার মুখে রাগ আর সন্দেহের ছাপ।
কল্যাণী, আমরা কথা বলি। আমি রোহিতের দিকে তাকালাম। সে ইশারা করল যেন আমি সাবধান থাকি। রাহুল আমাকে বেডরুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে বলল, বিকাশ আমাকে যা বলেছে সেটা সত্য? কি বলেছে সে? সে বলেছে তুমি আর রোহিত একসাথে খুব বেশি সময় কাটাও। আর তোমাদের কথাবার্তা স্বাভাবিক মাছেলের মতো নয় গিয়ে। আমি গলা শুকিয়ে বললাম, এটা সত্য নয় গিয়ে। তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তোমার আর রোহিতের মধ্যে কোনো অস্বাভাবিক সম্পর্ক নেই গিয়ে। আমি তার চোখের দিকে তাকাতে পারলাম না। কল্যাণী, তুমি আমার চোখের দিকে তাকাতে পারছ না কেন? আমি আমি তুমি কি লুকাচ্ছ? এমন সময় রোহিত রুমে ঢুকে পড়ল। বাবা, আপনি মায়ের উপর চাপ দিচ্ছেন কেন? আমি চাপ দিচ্ছি না। আমি শুধু সত্য জানতে চাইছি। কি সত্য? তোমরা দুজনের মধ্যে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে? রোহিত একটু চুপ করে থাকল। তারপর বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। কিন্তু তুমি কি ধরনের ভালোবাসার কথা বলছ? রোহিত আমার দিকে তাকাল। তারপর বলল, বাবা, আমি মাকে একজন পুরুষের মতো ভালোবাসি। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি বলছ? আমি বলছি যে আমি মায়ের সাথে একটা রোমান্টিক সম্পর্ক চাই। রাহুল আমার দিকে তাকাল। কল্যাণী, তুমি কি বলো? আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। কল্যাণী, তুমি কিছু বলো। অনেক কষ্টে বললাম, রাহুল, আমি জানি না গু। তুমি জানো না মানে? রোহিত বলল, বাবা, মা আমার অনুভূতি বুঝতে পারছে গি। রাহুল হঠাৎ রেগে গিয়ে রোহিতকে একটা চড় মারল। তুই পাগল হয়ে গেছিস? তোর নিজের মায়ের সাথে এমন কথা বলছিস? রোহিত গালে হাত দিয়ে বলল, বাবা, আমি পাগল হইনি। আমি সত্য কথা বলেছি। রাহুল আমার দিকে তাকাল। কল্যাণী, তুমি এই সবের জন্য দায়ী। তুমি ওকে এভাবে উৎসাহ দিয়েছ গু। রাহুল, আমি কিছু করিনি গি। তুমি কিছু করনি? তাহলে ও এমন কথা বলছে কেন? আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি জানি না গু। রাহুল ঘর থেকে বেরিয়ে গেল। রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি সব বলে দিয়েছি। তুমি কেন এমন করলে? কারণ আমি আর লুকিয়ে রাখতে চাইনি গি। সন্ধেবেলা সৃষ্টি স্কুল থেকে ফিরল। সে বাড়ির পরিবেশ দেখে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। মা, কি হয়েছে? বাবা কেন রাগ করে আছে? আমি কিছু বলতে পারলাম না। রোহিত বলল, দিদি, বাবা মায়ের মধ্যে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? তুমি বুঝবে না। তুমি তোমার রুমে গিয়ে পড়াশোনা করো। সৃষ্টি চলে গেল। রাহুল সারাদিন আমার সাথে কথা বলল না। রাতে খাওয়ার সময় সবাই চুপচাপ বসেছিলাম। রাহুল হঠাৎ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি গু। আমি জিজ্ঞেস করলাম, কি সিদ্ধান্ত? আমি ডিভোর্সের জন্য আবেদন করব গো। আমার বুকের মধ্যে যেন বজ্রপাত হল। কেন? কারণ আমি এই পরিবারে আর থাকতে পারব না গে। সৃষ্টি কাঁদতে শুরু করল। বাবা, তুমি কেন এমন বলছ? রাহুল সৃষ্টিকে বুকে নিয়ে বলল, মা, বাবা, তুমি বুঝবে না গি। রোহিত বলল, বাবা, আপনি যা ইচ্ছে করতে পারেন। কিন্তু আমি মায়ের সাথেই থাকব। রাহুল রেগে গিয়ে বলল, তুই আমার ছেলে নস। আমি তোকে ত্যায্য করছি। এই কথা শুনে রোহিত উঠে চলে গেল। পরের দিন সকালে রাহুল তার জিনিসপত্র গুছিয়ে নিল। সৃষ্টিকেও নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আমি তাকে অনুরোধ করলাম, রাহুল, দয়া করে সৃষ্টিকে আমার কাছে রেখে যাও। না, আমি ওকে তোমার কাছে রাখতে পারব না। তুমি ওর উপর খারাপ প্রভাব ফেলবে গে। সৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার সাথে থাকতে চাই। রাহুল বলল, সৃষ্টি, তুমি আমার সাথে চলো। মায়ের সাথে থাকা তোমার জন্য ভালো না গি। অনেক কান্নাকাটির পর রাহুল সৃষ্টিকে নিয়ে চলে গেল। বাড়িতে আমি আর রোহিত দুজন রয়ে গেলাম। রোহিত এসে আমাকে জড়িয়ে ধরল। মা, এবার আমরা দুজন একসাথে থাকতে পারব। কিন্তু আমার মন ভালো লাগছিল না। আমার মেয়ে আর স্বামী চলে গেছে। রোহিত, আমরা কি ভুল করেছি? না মা, আমরা কোনো ভুল করিনি। আমরা শুধু আমাদের হৃদয়ের কথা শুনেছি। কয়েকদিন পর আমাদের কাছে একটা চিঠি এলো। আদালত থেকে ডিভোর্সের নোটিশ। রোহিত বলল, মা, এবার আমরা সত্যিই মুক্ত। কিন্তু আমার মন বলছিল এটা ঠিক হচ্ছে না। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা দিদি এলো। দিদি, শুনলাম তোমার সমস্যা হয়েছে। আমি সব খুলে বললাম।
প্রিয়াঙ্কা দিদি শুনে বলল, দিদি তুমি কি বুঝতে পারছো না এটা অস্বাভাবিক? কেন অস্বাভাবিক? একজন মা আর তার ছেলের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না গি। রোহিত বলল, দিদি আমরা দুজনেই সাবালক। আমাদের অধিকার আছে গি। অধিকার থাকলেই সব করা যায় না। সমাজে কিছু নিয়ম আছে গি। আমি বুঝতে পারলাম প্রিয়াঙ্কা দিদি ঠিক কথা বলছে। দিদি আমি কি করব? তুমি রোহিতকে বোঝাও যে এটা ঠিক না। আর রাহুলের কাছে ক্ষমা চেয়ে নাও। রাতে আমি রোহিতের সাথে কথা বললাম। রোহিত আমি মনে করি আমাদের এই সম্পর্ক ঠিক না গি। কেন মা? আমরা তো ভালো আছি। কিন্তু আমাদের পরিবার ভেঙে গেছে। সৃষ্টি আমার কাছ থেকে চলে গেছে গি। মা তুমি আমাকে ছেড়ে যেতে চাও? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক স্বাভাবিক হোক গে। রোহিত কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঠিক আছে মা। যদি তুমি চাও তাহলে আমি চেষ্টা করব গে। পরের দিন আমি রাহুলকে ফোন দিলাম। রাহুল আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার তোমার সাথে কোনো কথা নেই গি। দয়া করে একবার শোনো গে। রাহুল রাজি হল। সে বাড়িতে এলো। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে আমি ভুল করেছি। আমি ক্ষমা চাইছি গু। ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু আমি চাই আমাদের পরিবার আবার একসাথে হোক গে। রোহিত এসে বলল, বাবা আমিও ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি তোমাদের বিশ্বাস করব কি করে? আমি বললাম, আমরা প্রমাণ করব যে আমরা পরিবর্তিত হয়েছি গু। রাহুল বলল, আমি শুধু একটা শর্ত দিচ্ছি গু। কি শর্ত? রোহিত আলাদা একটা বাড়িতে থাকবে গি। রোহিত বলল, ঠিক আছে বাবা। আমি আলাদা থাকব। এক সপ্তাহ পর রাহুল সৃষ্টিকে নিয়ে বাড়িতে ফিরল। রোহিত কাছেই একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। কিন্তু আমার মন বলছিল এই সব অস্থায়ী। রোহিতের প্রতি আমার অনুভূতি এখনও আছে। একদিন রোহিত এসে বলল, মা আমি শহর ছেড়ে চলে যাচ্ছি গু। আমি অবাক হয়ে বললাম, কেন? কারণ আমি বুঝতে পেরেছি আমাদের এই সম্পর্ক সবার জন্য কষ্টকর। তুমি কোথায় যাবে? অন্য একটা শহরে। সেখানে আমি নতুন একটা জীবন শুরু করব গু। আমার চোখে পানি এসে গেল। আমি তোমাকে মিস করব গু। আমিও তোমাকে মিস করব মা। কিন্তু এটাই ভালো। রোহিত চলে যাওয়ার পর আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমার মনের গভীরে একটা ছোট্ট জায়গা রোহিতের জন্য খালি থেকে গেল। রাহুলের সাথে আমার সম্পর্ক আগের মতো হয়ে গেল। সৃষ্টিও খুশি হল যে আমরা আবার একসাথে। কিন্তু মাঝে মাঝে রাতে আমি রোহিতের কথা ভাবি। তার সেই কথাগুলো মনে পড়ে। 1 বছর পর রোহিতের একটা চিঠি এলো। প্রিয় মা, আমি এখন অনেক ভালো আছি। আমি একটা চাকরি পেয়েছি। আর একটা মেয়ে আছে যাকে আমি ভালোবাসি। আমি বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার যে অনুভূতি ছিল সেটা ভুল ছিল। আমি আশা করি তুমিও ভালো আছো। তোমার ছেলে রোহিত। এই চিঠি পড়ে আমি স্বস্তি পেলাম। রোহিত ঠিক পথে এসেছে। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। কারণ আমার জীবনে আরও অনেক রহস্য আর অ্যাডভেঞ্চার অপেক্ষা করছিল। কয়েক মাস পর একদিন আমি বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ একজন অচেনা লোক আমার কাছে এলো। আপনি কি কল্যাণী গুপ্ত? জি হ্যাঁ গু। আমার নাম সুদীপ। আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই। কি ব্যাপার? আপনার ছেলে রোহিত নিয়ে গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রোহিত কি ভালো আছে? হ্যাঁ সে ভালো আছে। কিন্তু তার কিছু গোপন তথ্য আছে যেটা আপনি জানেন না গি। কি তথ্য? আপনি কি জানেন রোহিত আসলে আপনার নিজের ছেলে নয়? আমার মাথায় বজ্রপাত হল। আপনি কি বলছেন? আমি বলছি যে রোহিত দত্তক নেওয়া গি। আমার পা থেকে মাটি সরে গেল। এটা সত্য হতে পারে না গি। আমার কাছে প্রমাণ আছে গি। সুদীপ একটা ফাইল বের করল। তার মধ্যে কিছু কাগজপত্র ছিল। এইসব কাগজ দেখুন। এখানে স্পষ্ট লেখা আছে যে রোহিত একটা এতিমখানা থেকে দত্তক নেওয়া গ। আমি কাগজগুলো দেখলাম। সত্যিই সেখানে লেখা ছিল যে রোহিত দত্তক। কিন্তু রাহুল আমাকে কিছু বলেনি গি। কারণ সে চাননি আপনি জানুন গু। আমার পুরো জীবন ওল্টপাল্ট হয়ে গেল। যদি রোহিত আমার নিজের ছেলে না হয় তাহলে আমাদের সেই সম্পর্কের বিশ্বাসটা কি দাঁড়ায়?
আপনি কেন আমাকে এটা বলছেন? কারণ আমি মনে করি সত্য জানার অধিকার আপনার আছে কি। বাড়িতে ফিরে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, রাহুল, রোহিত কি দত্তক? রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এটা কোথায় শুনলে? তুমি উত্তর দাও। হ্যাঁ, রোহিত দত্তক। তুমি আমাকে কেন বলনি? কারণ আমি চাইনি তুমি তার সাথে আলাদা ব্যবহার করো। আমার মাথা ঘুরছিল। মানে রোহিত আমার নিজের ছেলে নয়? না, কিন্তু সে আমাদের ছেলে। আমি বুঝতে পারলাম যে রোহিতের প্রতি আমার অনুভূতিগুলো এখন আর অনৈতিক নয়। কারণ সে আমার রক্তের সম্পর্কের ছেলে নয়। কিন্তু তারপরও আমি বুঝতে পারছিলাম যে সমাজ এটা মেনে নেবে না। আমি রোহিতকে ফোন দিলাম। হ্যালো মা। রোহিত, তুমি কি জানতে যে তুমি দত্তক? ফোনের উপাস থেকে নীরবতা। রোহিত, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, আমি জানি। তুমি কতদিন ধরে জানো? অনেক দিন ধরে। তাহলে তুমি সেদিন আমাকে কিছু বলনি কেন? কারণ আমি জানতাম এতে কিছু পরিবর্তন হবে না। তুমি তো আমার মা, এটা রক্তের সম্পর্ক থাক বা না থাক। আমি বুঝতে পারলাম রোহিত একটা মহৎ হৃদয়ের অধিকারী। রোহিত, তুমি কি এখনও আমাকে ভালোবাসো? হ্যাঁ মা, কিন্তু এখন সেটা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা। আমি স্বস্তি পেলাম। কয়েক মাস পর রোহিত বিয়ে করল। আমরা সবাই তার বিয়েতে গেলাম। রোহিত খুব খুশি ছিল। বিয়ের দিন রোহিত আমার কাছে এসে বলল, মা, তুমি আমার জন্য যা করেছ তার জন্য ধন্যবাদ। আমি তো কিছুই করিনি। তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। তুমি আমাকে বুঝিয়েছ যে সত্যিকারের ভালোবাসা কি। আমি তার কপালে হাত রাখলাম। তুমি সুখী থেকো। বিয়ের পর রোহিত তার স্ত্রী অননাকে নিয়ে আমাদের বাড়িতে এলো। অননা খুব ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। একদিন অননা আমাকে বলল, মা, রোহিত আপনার সম্পর্কে অনেক কথা বলে। কি ধরনের কথা? সে বলে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি তাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি মুস্কি হাসলাম। রোহিত একটা ভালো ছেলে। মা, একটা কথা জিজ্ঞেস করি? রোহিত কি সত্যিই দত্তক? আমি অবাক হলাম। সে তোমাকে বলেছে? হ্যাঁ। কিন্তু সে এটাও বলেছে যে এতে কোনো পার্থক্য হয় না। আপনি তার আসল মা। আমার চোখে পানি এসে গেল। কিছুদিন পর অননা গর্ভবতী হল। আমি খুব খুশি হলাম। আমি নানু হতে যাচ্ছি। 9 মাস পর একটি সুন্দর মেয়ে জন্ম নিল। রোহিত তার নাম রাখল কল্যাণী, আমার নামে। ছোট্ট কল্যাণীকে কোলে নিয়ে আমি বুঝতে পারলাম যে জীবনের সত্যিকারের খুশি এটাই। একদিন রোহিত আমাকে বলল, মা, আমি চাই তুমি আমাদের সাথে থাকো। কেন? কারণ অননার একা একা সন্তান পালন করতে সমস্যা হবে। আর আমি চাই আমার মেয়ে তার দাদিমার কাছ থেকে ভালো শিক্ষা পাক। আমি রাজি হলাম। রাহুলও খুশি হল। সে বলল, এটাই ভালো। আমাদের পরিবার আবার একসাথে থাকবে। কিন্তু আমার জীবনে আরও একটি বড় চমক অপেক্ষা করছিল। 1 বছর পর হঠাৎ করে আমার কাছে একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল যে আমার একটা বোন আছে যার কথা আমি জানি না। চিঠিটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় কল্যাণী, আমার নাম মালতী। আমি তোমার বড় বোন। তুমি জন্মের সময় আমাদের পরিবারে অনেক সমস্যা ছিল। মা-বাবা তোমাকে দত্তক দিয়ে দিতে বাধ্য হয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজি করে তোমাকে পেয়েছি। আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি রাহুলকে চিঠিটা দেখালাম। এটা কি সত্য হতে পারে? আমি জানি না। তবে যাচাই করে দেখা যেতে পারে। কয়েকদিন পর মালতী আমাদের বাড়িতে এলো। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে আমার বোন। আমাদের চেহারার মিল অবিশ্বাস্য। মালতী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কল্যাণী, আমি কত বছর ধরে তোমাকে খুঁজেছি। আমিও কাঁদতে লাগলাম। মালতী বলল, আমাদের মা-বাবা মারা গেছে। কিন্তু মরার আগে মা আমাকে বলে গেছে তোমাকে খুঁজে বের করতে। আমাদের মা-বাবা কেমন ছিল? খুব ভালো মানুষ। কিন্তু দরিদ্র ছিল। তাই তোমাকে এমন একটা পরিবারে দিয়েছিল যারা তোমার ভালো দেখাশোনা করতে পারবে। আমি বুঝতে পারলাম আমার আসল পরিচয়। মালতীর সাথে দেখা করার পর আমার জীবনে আরও একটা নতুন মাত্রা যোগ হল। আমি জানতে পারলাম আমার শেকট কোথায়। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি বুঝতে পারলাম যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়। ভালোবাসা আর যত্নই পরিবারের মূল ভিত্তি।
রোহিত যদিও আমার রক্তের সন্তান নয়, কিন্তু সে আমার হৃদয়ের সন্তান। আর এখন আমার নাতনি কল্যাণী আমার জীবনে নতুন আনন্দ এনেছে। একদিন ছোট্ট কল্যাণী আমার কোলে বসে আমার গালে হাত দিয়ে বলল, দাদিমা, আমি তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে আমি বুঝলাম যে জীবনের সব জটিলতা, সব সংগ্রাম, সব রহস্যের শেষে এই ছোট্ট আনন্দই আসল। আমি ছোট্ট কল্যাণীকে বুকে জড়িয়ে ধরে বললাম, দাদিমাও তোমাকে খুব ভালোবাসে। সন্ধেবেলা আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। রোহিত, অননা, ছোট্ট কল্যাণী, রাহুল, সৃষ্টি আর আমি। রাহুল বলল, জানো, আমাদের পরিবারে যা যা ঘটেছে তার সব কিছু মিলে আমাদের আরও কাছে এনেছে। আমি মাথা নাড়লাম। সৃষ্টি, যে এখন ২০ বছর বয়সে কলেজের ছাত্রী, সে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। জানি মা। আমি চাই আমাদের পরিবার সবসময় এভাবেই একসাথে থাকুক। রোহিত বলল, আমরা সবসময় একসাথে থাকব, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। অননা বলল, আর ভালোবাসাই সবকিছুর চেয়ে বড়। ছোট্ট কল্যাণী তালি দিয়ে হাসল। আমি সবার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, জীবনটা কত অদ্ভুত, কত রহস্য, কত অ্যাডভেঞ্চার, কত আবেগ। কিন্তু সবশেষে যেটা থাকে সেটা হলো ভালোবাসা। এই গল্পের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের সম্পর্ক রক্তে নয়, হৃদয়ে তৈরি হয়। রোহিত আমার দত্তক ছেলে হলেও সে আমার আসল ছেলে, কারণ আমি তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি। আর এখন যখন আমি আমার নাতনির দিকে তাকাই, তখন আমার মনে হয় যে আমার জীবনের সব সংগ্রাম এই খুশির জন্যই ছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। মনে পড়ল সেই দিনের কথা যখন রোহিত আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে। সেই মুহূর্তে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেটা ছিল একটি বিভ্রান্তি। রোহিত আসলে একজন মা হিসেবে আমাকে ভালোবাসত, কিন্তু সেই সময় সে বুঝতে পারেনি। আর আমিও বুঝতে পারিনি যে একজন মায়ের জন্য তার সন্তানের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। আজ আমি জানি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে একসাথে কাঁদা, একসাথে হাসা, একে অপরের পাশে থাকা। আমার এই গল্প শুনে যারা মনে করেছিলেন যে এটা কোনো অন্য ধরনের গল্প, তারা এখন বুঝতে পারছেন যে এটা আসলে একটা পারিবারিক, আবেগময় গল্প। এই গল্পে রহস্য ছিল রোহিতের আসল পরিচয় নিয়ে, অ্যাডভেঞ্চার ছিল আমার নিজের পরিচয় খোঁজার মধ্যে, আর রোমাঞ্চ ছিল পরিবারের ভেতরের জটিলতা সমাধানের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল যে ভালোবাসার কোনো বাধাধরা নিয়ম নেই। ভালোবাসা মানুষকে কাছে আনে, দূরে সরিয়ে নিয়ে যায় না। আমার বোন মালতী, আমার দত্তক ছেলে রোহিত, আমার স্বামী রাহুল, আমার মেয়ে সৃষ্টি, আমার পুত্রবধূ অনন্যা আর আমার নাতনি কল্যাণী, এরা সবাই মিলে আমার পূর্ণ পরিবার। এই পরিবারে কেউ রক্তের সম্পর্কে, কেউ বিয়ের সূত্রে, কেউ দত্তক নেওয়ার মাধ্যমে এসেছে, কিন্তু সবাই সমান ভালোবাসায় আবদ্ধ। আমি এই গল্প বলার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে জীবন অনেক জটিল, কিন্তু ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে সব জটিলতার সমাধান সম্ভব। আর যারা ভেবেছিলেন এই গল্পে অন্য কিছু পাবেন, তারা আসলে পেয়েছেন আরও বেশি কিছু। একটি সম্পূর্ণ মানবিক গল্প যেখানে আছে সম্পর্কের জটিলতা, ভুল বোঝাবুঝি, ক্ষমা, আর সবশেষে পারিবারিক বন্ধন। এই গল্পের শেষ লাইনে এসে আমি বলতে চাই, জীবনে যতই রহস্য থাকুক, যতই অ্যাডভেঞ্চার থাকুক, যতই রোমাঞ্চ থাকুক, সবশেষে যেটা থাকে সেটা হলো ভালোবাসা। আর ভালোবাসাই আমাদের মানুষ করে তোলে। আমার গল্প এখানেই শেষ, কিন্তু জীবন চলতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন নতুন আনন্দ আর দুঃখ নিয়ে। কিন্তু এই পরিবার, এই ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়াগু। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন ১৭ কি ১৮ হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার ১০ বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি।
সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল।
ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়।
পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। ৩ বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবগু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও, তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল।
পঞ্চদশ অধ্যায় রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায় তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায় সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায় নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল।
ফলাফল বেরোল জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায় আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল।
রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এল। তারা একটা 3 তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এল। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে।
রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিয়ে আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।